শঙ্করের গলায় চাঁদের পাহাড়। কেন এই প্রসঙ্গটা বলছি? প্রথমে আপনাদের নিশ্চয়ই স্ট্রাইক করবে যে চাঁদের পাহাড়ের সঙ্গে শঙ্করের কি সম্পর্ক। চাঁদের পাহাড় তো ছোটদের জন্য বিভূতিভূষণের লেখা, কিন্তু শঙ্কর বলতে এক্ষেত্রে না, সাহিত্যিক শঙ্করকে মিল করছি না। যাকে মিল করছি তিনি শঙ্কর ঘোষ, পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকারের অন্যতম মন্ত্রী, উত্তরবঙ্গের প্রতিনিধি, রাজ্যের পর্যটন মন্ত্রী। তো এই শঙ্কর ঘোষের গলায় চাঁদের পাহাড় প্রসঙ্গ কিভাবে এলো? রাজ্যে নতুন বাজেট পেশ হলো এবং সেই বাজেট দেখার পর শঙ্কর ঘোষের প্রতিক্রিয়া, এটা উত্তরবঙ্গের মানুষের কাছে চাঁদের পাহাড়ের বাজেট হয়েছে। কেন তিনি এই কথাটা বললেন? উত্তরবঙ্গের জন্য রাজ্য বাজেটে এবারে কি কি উঠে এলো, আজ এই সব কিছু নিয়ে আলোচনা করব খবরের ডান দিকে। আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত গোস্বামী। তো আমরা চাঁদের পাহাড় প্রসঙ্গে প্রথমেই দেখার চেষ্টা করি যে এই যে নতুন সরকার, সেই নতুন সরকার উত্তরবঙ্গের জন্য বিধানসভা নির্বাচনের আগেই একগুচ্ছ প্রস্তাব দিয়েছিল, বিভিন্ন প্রমিস ছিল, এবং সেই প্রতিশ্রুতিগুলোর কতটা কি ফুলফিল হলো এই নতুন রাজ্য সরকারের ৪৭ দিনের মাথায় নেওয়া নতুন বাজেট। সচরাচর একটা সরকার একটা বাজেট পেশ করার ক্ষেত্রে একটা লম্বা সময় পেলে, একটা দীর্ঘ পরিকল্পনা করে, অনেক কিছু ভাবনা চিন্তা করে হয়তো এগোবার সুযোগ থাকে, কিন্তু এক্ষেত্রে অন্তত এই বিজেপি সরকারের ক্ষেত্রে, শুভেন্দু অধিকারীর সরকারের ক্ষেত্রে সেই সুযোগটা হয়নি। কিন্তু তারা যে প্রতিশ্রুতিগুলো সংকল্পপত্রে দিয়েছিল যে ৪৫ দিনের মধ্যেই তারা অনেক কিছু করবে বা করে দেখাবে, তারই বোধহয় একটা কাঠামো মেনে, সেই মডেলটাকেই ফলো করে ৪৭ দিন যেতে না যেতেই একটা নতুন অন্তর্বর্তী বাজেট পেশ হয়ে গেল। আর সেই বাজেটটা পেশ করলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী আর এক দাশগুপ্ত। হ্যাঁ, আপনারা অসীম দাশগুপ্তর কথা মাঝে মাঝেই মনে পড়ে নিশ্চয়ই। পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে বাজেট পেশ করার সেই দীর্ঘকালীন ধরে বহুবার অসীমবাবু যেটা করেছেন, এবারে কিন্তু আরেক দাশগুপ্ত, স্বপন দাশগুপ্ত, তিনি প্রথমবার পশ্চিমবাংলার বাজেট পেশ করলেন। এবং সেই বাজেট ওভারঅল বলা যেতে পারে পশ্চিমবঙ্গবাসীকে কতটা খুশি করতে পারলো, আজ এই সব কিছু নিয়েও একটা আলোচনা করব। তো আজকের চর্চায় শুরুতেই আসা যাক যে প্রচুর এই বাজেটে হাই পয়েন্ট রয়েছে, অনেক হেডলাইন হওয়ার মতো মশলা আছে, একেবারে বলা যেতে পারে ব্রেকিং নিউজ আছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের এবারের আজকের আলোচনাটা, আমরা ফোকাসটাকে, যেহেতু একটা ১.৫ ঘন্টার বাজেট বৈঠকে, বাজেট অধিবেশনে স্বপন দাশগুপ্ত অনেক জায়গা ছুঁয়ে গেছেন, তারপরে মুখ্যমন্ত্রী সেগুলো নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, ফলে এই গোটা বিষয়টা নিয়ে আবার নতুন করে পুনরাবৃত্তি করার বা সব কিছু বিষয় নিয়ে ফলাও আলোচনা করতে গেলে তো অনেকটা সময় চলে যাবে। সেই জন্য আমরা বেছে নিয়েছি শুধু আজকের এই আলোচনায় উত্তরবঙ্গ কী কী পেল সেই বিষয়টাই। তো আসুন, চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে উত্তরবঙ্গের এবারের বাজেটে প্রাপ্তির খতিয়ান কী কী। আমরা প্রথমেই বলবো সেটা হচ্ছে অবশ্যই একটা এইমস, যেটা আগেই নির্বাচনের আগে রীতিমতো ঘটা করে বিজেপি ঘোষণা করেছিল তাদের সংকল্পপত্রে, যার উল্লেখ ছিল যে উত্তরবঙ্গ এবার একটা এইমস পাবে। পশ্চিমবঙ্গে একটা এইমস ইতিমধ্যেই কল্যাণীতে রয়েছে, কিন্তু সেই এইমসটাও বেশ কয়েক বছর হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এখনও ফুললি ফাংশনাল নয়। এই রকম ক্ষেত্রে মনে করা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে যত সংখ্যক মানুষ এবং পরিকাঠামোগতভাবে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের একটা ব্যালেন্স থাকা উচিত, সেটা স্বাস্থ্যক্ষেত্রেও খুব খুব জরুরি। এবং সেই জন্য বহুদিন ধরে একটা ভালো চিকিৎসার ব্যবস্থার, একেবারে দেশের সর্বোচ্চ মানের বা আন্তর্জাতিক মানের চিকিৎসার একটা দাবি, সেটা কিন্তু উত্তরবঙ্গের মানুষের ক্ষেত্রে খুব যৌক্তিক দাবি ছিল বহুদিন ধরে। তো সেই মর্মেই একটা এইমস উত্তরবঙ্গের জন্য আগেই ঘোষণা করা হয়েছিল, সেটা বাজেটেও তার জন্য প্রভিশন রাখা হলো। আর এরপরে আমরা কি দেখলাম? দ্বিতীয় প্রস্তাব, সেটাও স্বাস্থ্য সংক্রান্ত, ক্যান্সার হাসপাতাল সংস্কার এবং গঠন। এটাও কিন্তু বহু দিনের একটা দাবি। তার কারণ উত্তরবঙ্গের বহু মানুষকে এই চিকিৎসাটার জন্য কলকাতা ছুটে আসতে হতো। কলকাতায় বিশেষত যারা খুব বেশি, যাদের আর্থিক সঙ্গতি নেই, সেই সমস্ত মানুষজনকে সরকারি হাসপাতালের ওপর নির্ভর করতে হয়। এবং ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে যে ব্যয়বহুল এবং জটিল চিকিৎসা, আধুনিক চিকিৎসায় হয়তো অনেক নতুন বিবর্তন হয়েছে, কিন্তু সেই চিকিৎসা পাওয়ার জন্য তাদের অনেকটা দূরত্ব ছুটে আসতে হতো। সবাইকার তো আর নার্সিংহোম বা বেসরকারি
হাসপাতালে খুব দামি চিকিৎসা অ্যাফোর্ড করার মতো ক্ষমতা থাকে না। তো সেক্ষেত্রে এটাও একটা দীর্ঘদিনের দাবি ছিল, সেই রকম একটা ক্যান্সার হাসপাতাল এবং তার সংস্কার হবে, গঠন হবে, এই সমস্ত কিছু, সেটা কিন্তু একটা উত্তরবঙ্গের জন্য দুর্দান্ত প্রাপ্তি বলা যেতে পারে, পাহাড়ের মানুষদের কাছে, উত্তরবঙ্গের সমতলের মানুষের কাছেও। এরপর হবে শিলিগুড়িতে মশলা হাব। তো এটা একদম অভিনব নতুন ঘোষণা, যেটা অবভিয়াসলি অনেককে কিন্তু চমকে দিয়েছে। এর সঙ্গে যেটা স্বপন দাশগুপ্ত বারবার বলেছেন এবং খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে দার্জিলিংয়ে ইকো ট্যুরিজম হাব। অলরেডি এর আগের সরকারের আমলেও দার্জিলিংকে ঘিরে কিন্তু বহু প্যাকেজ, অনেক কিছু বহুবার অ্যানাউন্স হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে পাহাড়ের মানুষকে সবসময় এই সবকটা কাজ খুব একটা খুশি করতে পারেনি, বা যা খাতায় কলমে প্রতিশ্রুতি ছিল, যা ঘোষণা করা হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু শেষ পর্যন্ত সরকার ডেলিভার করতে পারেননি। তো দার্জিলিংয়ে এবার একটা ইকো ট্যুরিজম হাব হবে। এখন ট্যুরিজম সেক্টরে যেহেতু খোদ শঙ্কর ঘোষ নিজে পর্যটন মন্ত্রী এবং তিনি পর্যটনের দিকটাকে একটা বাড়তি গুরুত্ব দিচ্ছেন, পশ্চিমবঙ্গের ওভারঅল পর্যটনের একটা খুব বড় প্রসপেক্ট আছে বলে তিনি মনে করছেন, এবং নতুন সরকার সেই লক্ষ্যে একটা খুব ঢালাও কর্মসূচি নিয়ে এগোতে চাইছে। তো সেখানে অবশ্যই যেমন দীঘা আছে বা দক্ষিণবঙ্গের অন্য অংশগুলো আছে, পুরুলিয়া আছে, রাঢ়বঙ্গ আছে, ঠিক তেমনি খুব বেশি মাত্রাতেই গুরুত্ব দেওয়া হচ্ছে পাহাড়কে, দার্জিলিংকে। সুতরাং দার্জিলিং কেন্দ্রিক এবার আরও অনেক কিছু অভিনব ব্যবস্থা হয়তো আমরা ট্যুরিজমের ক্ষেত্রে, পর্যটনের ক্ষেত্রে দেখতে পাবো। এবং এক্ষেত্রে বলা বাহুল্য যে সারা ভারতবর্ষের পর্যটকরা একটা সময় ছিল যখন কিন্তু পশ্চিমবঙ্গে ছুটে আসতেন, দার্জিলিং ছুটে আসতেন। দার্জিলিংয়ের টয় ট্রেন তখন হিন্দি সিনেমার বহু গান, এমনকি হিন্দি সিনেমার বহু অংশের শুটিংও হতো এই উত্তরবঙ্গে। কিন্তু অফ লেট আমরা গত বেশ কয়েক বছর বা এক দশকের দিকে যদি তাকাই, তাহলে সেই ছবিটা কিন্তু ক্রমশ ফিকে হয়ে গেছে। দার্জিলিংয়ের ভারতবর্ষের অন্য হিল স্টেশনগুলোর জায়গায় হয়তো সেই রোম্যান্সটা আছে দার্জিলিং নামটার, সেই মাধুর্যতা আছে, কিন্তু দার্জিলিংয়ের যে ব্যবসায়িক বা বাণিজ্যিক যে গুরুত্ব, সেটা কিন্তু সর্বভারতীয় ট্যুরিজমের ক্যানভাসে ক্রমশ একটু যেন কোথাও কোণঠাসা হয়ে গেছে। বড্ড বেশি বাংলার পর্যটন কেন্দ্রিক হয়ে যাচ্ছিল দার্জিলিং তৃণমূলের জমানায়। এবার কি সেই ছবিটা পাল্টাবে? এর সঙ্গে অ্যানাউন্স করা হয়েছে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এই আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম, উত্তরবঙ্গের খেলাধুলোর যে পরিকাঠামো, আমাদের মাথায় রাখতে হবে যে এশিয়াড বা অলিম্পিক স্পোর্টস থেকে ফুটবল বলুন বা বহু ক্ষেত্রে, ইভেন ক্রিকেটের ক্ষেত্রেও আমরা ডেফিনেটলি উত্তরবঙ্গ থেকে আমরা বহু কৃতি, বহু সফল প্রতিনিধিদের পেয়েছি, যারা ভারতকে রিপ্রেজেন্ট করেছেন, বাংলাকে রিপ্রেজেন্ট করেছেন। সুতরাং সেক্ষেত্রেও একটা উত্তরবঙ্গের আলাদা চাহিদা বহুদিন ধরে ছিল। সেই চাহিদাই পূর্ণ করতে এবার একটা শিলিগুড়িতে বা হয়তো তার আশেপাশেই কোথাও একটা আন্তর্জাতিক মানের নতুন স্টেডিয়ামের কথা বলা হচ্ছে। একই সঙ্গে একটা ইনডোর স্টেডিয়ামের কথাও বলা হচ্ছে। এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আউটডোর গেমস এবং ইনডোর গেমস দুটোকেই সরকার কিন্তু দুটো সম্পর্কেই সিরিয়াস, এবং মাথায় রাখতে হবে এই যে প্রকল্প, তার যে বরাদ্দ, তাতে রাজ্য বাজেটে যেমন একটা অ্যালোকেশন রাখা হচ্ছে, ঠিক তেমনি একটা ফান্ড কেন্দ্রের তরফ থেকেও পাওয়া যাবে বলে অনেকেই, ওয়াকিবহাল মহলের অনেকে আশা প্রকাশ করছেন। তার কারণ প্রধানমন্ত্রীর যে খেলো ইন্ডিয়া স্কিম, তাতেও কিন্তু এই ধরনের একটা সুযোগ রয়েছে, একটা প্রভিশন রয়েছে। এর সঙ্গে বলা হয়েছে যে রাজবংশী উন্নয়ন তহবিলে 50 কোটি টাকা নতুন রাজ্য সরকার তাদের এই আজকের বাজেটে ধার্য করেছে। দক্ষিণ দিনাজপুরে বস্ত্রশিল্পের হাব হবে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে শুধুমাত্র উত্তরবঙ্গের কেন্দ্রিক বাজেটের যে প্রকল্পগুলো বা যে সমস্ত প্যাকেজ অ্যানাউন্স করা হচ্ছে, সেটা শুধুমাত্র শিলিগুড়ি বা পার্টিকুলার কোনো শহর, কোনো জেলা কেন্দ্রিক নয়। পুরো বিষয়টাকে কিন্তু একটা ডাইভার্সিফাই করা হচ্ছে, ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বালুরঘাট আর মালদহে বিমানবন্দর হবে, এটা একটা বিরাট বড় ঘোষণা, এবং অন্তত অ্যাভিয়েশনের দিক থেকে এই যে নতুন রাজ্য বাজেট, সেখানে কিন্তু একটা সম্পূর্ণ নতুন দিশার বলা যেতে পারে উল্লেখ করা হয়েছে। সেখানে কলকাতা বিমানবন্দরের চাপ কাটাতে একদিকে আমরা এই চ্যানেলেই এর আগে আলোচনা করেছিলাম যে কল্যাণীতে কি এরপর নতুন বিমানবন্দর খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কেন্দ্রীয় অ্যাভিয়েশন মিনিস্ট্রি, তাদের টেবিলে ইতিমধ্যেই রিপোর্ট চলে গেছে, প্রজেক্ট রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা চলছে। জমি অধিগ্রহণ কোন প্রসেসে হবে, কিভাবে হবে, সার্ভে কিভাবে হবে, এই সমস্ত কিছু নিয়েও ব্যাপক সাজো রব
ঠিক সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য অ্যাভিয়েশনে আরও বড় ঘোষণাগুলো এলো, যার মধ্যে বালুরঘাট এবং মালদায় নতুন বিমানবন্দর। এছাড়া কোচবিহার বিমানবন্দর সংস্কার, অলরেডি একটা বিমানবন্দর, সেটা কিন্তু কোচবিহারের নামমাত্র আছে। সেখান থেকে একটা সময় চেষ্টা হয়েছিল অল্প কিছু দিন যদি কিছু কার্গো বিমান উড়িয়ে বা এই ধরনের কোনো কিছু চেষ্টা করা যায়, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে প্রথমত তৃণমূল সরকার, তাদের এই বিষয়টায় যে খুব আগ্রহ ছিল এমনটা নয়। সুতরাং এই সমস্ত কিছু মানে আগের সরকারের অনাগ্রহ, কেন্দ্রের তরফ থেকে প্রস্তাব চাওয়া হচ্ছে, পরামর্শ সুপারিশ চাওয়া হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ঠিক সদর্থক সাড়া পাওয়া যাচ্ছে না। এই সব কিছু মিলিয়ে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষের কাছে টিম টিম করে আসার আলো বলতে ছিল শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর। এবার সেখানে কিন্তু সেই ছবিটা একটু চেঞ্জ হতে যাচ্ছে। পাহাড়ের বাংলায় হেরিটেজ ম্যাপিং, এটাও একটা প্রকল্প। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আমরা যত জানতে পারবো, কিভাবে এই হেরিটেজ ম্যাপিং হবে, কোন কোন পয়েন্টকে চিহ্নিত করা হবে, কীভাবে সরকার পরিকল্পনা করছে, সেটা স্বল্প পাল্লায় বা দূর পাল্লায় কী কী তাদের ভাবনা, এগুলো আরও বিস্তারিত হয়তো আমরা আগামী দিনে জানতে পারবো। আপাতত এই 47 দিনের মাথার বাজেটেও কিন্তু সরকার একটা ব্লুপ্রিন্ট, তার কিন্তু একটা ইঙ্গিত দিয়ে রেখেছে। তার সঙ্গেই বলা হয়েছে মদনমোহন মন্দির এবং জল্পেশ মন্দির, এই দুটো নিয়ে একটা শক্তিপীঠ সার্কিট হবে। আমরা এর আগের সরকারের আমলে দেখেছিলাম যে একটা মহাকাল মন্দির নামক এরকম একটা কিছু তৈরি করার ভাবনা চিন্তা, বা সেগুলো হয়তো প্রাক নির্বাচনী খানিকটা গিমিক বা একটা ওই যেরকম হয় আর কি, মন পাওয়ার জন্য একটা জনমোহিনী কোনো কিছু করার যে টেন্ডেন্সি, যেহেতু দক্ষিণবঙ্গে অনেকে বলেন যে একটা দীঘার জগন্নাথ হেরিটেজ ধাম বা ওই জাতীয় কিছু করার চেষ্টা হয়েছিল আগের সরকারের তরফ থেকে, সেই জন্য উত্তরবঙ্গের ব্যালেন্স করার জন্য একটা মহাকাল বা এরকম কিছু অনেকেই নিন্দুকরা বলেন যে সেটাও একটা চেষ্টা ছিল, যদিও সেটা শেষ পর্যন্ত কাজে লাগেনি। এই সরকার এই আজকের নতুন বাজেটেই কিন্তু উত্তরবঙ্গে অলরেডি যে সমস্ত তীর্থস্থানগুলো বা যে মন্দিরগুলো যেগুলো খুবই জাগ্রত, যেগুলো প্রচুর মানুষের ভক্তির সঙ্গে জড়িয়ে রয়েছে, সেগুলোর জন্য একটা কিন্তু আলাদা করে ভাবনা চিন্তা তাদের আছে। এটা কিন্তু তারা এই বাজেটেও বারবার দেখানোর চেষ্টা করছে। এর সঙ্গেই বলা হয়েছে উত্তরবঙ্গে মেডিকেলে এমবিবিএসের 600 আসন বৃদ্ধি করা হবে। এটাও খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র যে পরিকাঠামোগত নতুন বন্দোবস্ত বা উন্নয়নের জন্য শুধু সেটুকুই করে থাকা হবে তা কিন্তু নয়। একই সঙ্গে বলা হচ্ছে যে যেহেতু কর্মসংস্থানেও জোর দেওয়া হচ্ছে এবং পড়াশোনার দিকটাতেও সেই বিষয়টাতেও খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই এমবিবিএসের 600টা নতুন আসন বৃদ্ধি, এটাও কিন্তু বকলমে আরও অনেক বেশি নতুন চিকিৎসক আমাদের উপহার দেবে, এবং যেটার কিন্তু অবশ্যই ডিমান্ড রয়েছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যার নিরিখে উত্তরবঙ্গের শুধু চাহিদা নয়, এটা গোটা বঙ্গের দিক থেকেও এটা কিন্তু একটা দীর্ঘদিনের চাহিদা। আরও কী কী বলা হয়েছে, আলিপুরদুয়ার, কালিম্পং, বালুরঘাটে মেডিকেল কলেজ, ওই একই ধারায় যেটা বারবার বলছিলাম যে প্রচুর ডাক্তার, প্রচুর মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার সেগুলো দরকার, এবং যে বিপুল সংখ্যক রোগী পাহাড় বা সমতলে, তাদের অনেক সময় চিকিৎসার জন্য বহু দূর থেকে ট্রাভেল করতে হয়। তো এই সমস্ত কিছুর জন্য যত সরকারি মেডিকেল কলেজ বাড়বে, তত গরিব মানুষের চিকিৎসার দিকটা উত্তরবঙ্গ খানিকটা বলতে পারেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারবে। আর পরনির্ভর হয়ে বা সবসময় ট্রেন ধরে কলকাতা আসতে হবে চিকিৎসা পাওয়ার জন্য, সেই ব্যাপারটা থাকবে না। গঙ্গারামপুরে তন্তু চাষে ফাইবার মিশন হবে, চা প্রক্রিয়াকরণের জন্য আলাদা ক্লাস্টার তৈরি হবে, দার্জিলিংয়ে হবে স্বাস্থ্য পর্যটন। এই বিষয়টা সম্পর্কেও কিন্তু বিস্তারিত জানার আমাদের অবশ্যই আগ্রহ থাকলো, কারণ আরও বিস্তারিত হয়তো আমরা আগামী দিনে বুঝতে পারব। তুফানগঞ্জে হবে মহিলা কলেজ, এছাড়া আইআইটি এবং আইআইএম, খুব বড় দুটো ঘোষণা, একেবারে এইমসের সঙ্গেই আমরা এই দুটো ঘোষণা কিন্তু শুনেছিলাম বিধানসভা নির্বাচনের আগেও। স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারেও এই একই কথা বলে গিয়েছিলেন যে এবার আইআইএম বা আইআইটি সেগুলোও কিন্তু এবার উত্তরবঙ্গের জন্য ভাবা হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের প্রথম আইআইটি খড়গপুরে একটা সময় তৈরি করা হয়েছিল, এবং বাঙালির যে মেধা, যে মনন, সেগুলোর শিক্ষা নিয়ে একটা সময় বাঙালির একটা গর্ব ছিল। সেই জায়গাটা ক্রমশ আস্তে আস্তে
বিলীন হয়ে যাচ্ছিল, ধূসর হয়ে যাচ্ছিল, আবার কি তাহলে বাঙালি সেই বননের চর্চার জায়গাটায় ফিরতে পারবে? শুধু দক্ষিণবঙ্গ কেন্দ্রিক নয়, এবার উত্তরবঙ্গের জন্যও একটা নতুন পুরো রাস্তা খুলে দিতে পারে এই আইআইটি এবং আইআইএম। শিলিগুড়িতে মেট্রো সংযোগ হবে, এটা আর একটা দুর্দান্ত বড় খবর শিলিগুড়ির জন্য। তার কারণ যে সংখ্যায় এবং যে আয়তনে শিলিগুড়ি শহর বেড়ে গেছে এখন, সত্যি বলতে কি কলকাতার পর রাজ্যের দ্বিতীয় মেট্রোর একেবারে বলা যেতে পারে আখ্যা, সেটা কিন্তু শিলিগুড়ির জন্য একেবারে ডিফল্ট। এবং সেই ধরনের পরিকাঠামোয় যে গুরুত্ব শিলিগুড়ির রয়েছে, অর্থাৎ একদিক থেকে গোটা উত্তর পূর্বের প্রবেশদ্বার, গেটওয়ে বলা যেতে পারে, তার সঙ্গে সিকিউরিটি অ্যাসপেক্ট মারাত্মকভাবে জড়িয়ে রয়েছে, এবং রিয়েল এস্টেট বলুন বা সমস্ত কিছু পর্যটনের দিক থেকে পাহাড়, সিকিম সব কিছুর সঙ্গে যেভাবে ওতপ্রোতভাবে এই ইনফ্রাস্ট্রাকচার জড়িয়ে, সেখানে শিলিগুড়িতে কিন্তু একটা মেট্রোর চাহিদা শহর জুড়ে, শহরকে কানেক্ট করা, সেটাও দীর্ঘদিনের ছিল। অবশেষে সেটা কিন্তু পূর্ণ হতে যাচ্ছে। জলপাইগুড়ি মানে নিউ জলপাইগুড়ি থেকে এবার শিলিগুড়ি শহরে পৌঁছানো আরও হয়তো সহজ হয়ে যাবে, আরও কম সময় লাগবে। মেট্রোর মাধ্যমে হয়তো সেবক থেকে বা ওদিকে রোহিণী থেকে এনজেপি পর্যন্ত পুরো শিলিগুড়ি শহরটাকে একেবারে যেটাকে বলা হয় বাইপাস করে একটা এরকম মেট্রো সংযোগ এবং শহরের মধ্যে দিয়েও তৈরি হবে। তো অবশ্যই সাধুবাদ জানাতে হবে তার জন্য। চা শ্রমিকদের উন্নয়ন পর্ষদ এবার নতুন করে তৈরি হবে। বহু দিন ধরে এই একটা বিষয় নিয়ে আমরা বহু নাটক দেখেছি। কেন নাটক শব্দটা এত ভারী শব্দ ব্যবহার করছি সেটা বিস্তারিত আলোচনায় পরে ডেফিনেটলি বলবো, কিন্তু চা শ্রমিকদের জন্য একটা উন্নয়ন পর্ষদ এবার আসছে, অর্থাৎ তাঁরাও কিছু সুদিন, তাঁরাও কিছু অর্থনৈতিক উন্নতির একটা আলোর রেখা অবশেষে ফাইনালি বোধহয় দেখতে চলেছেন। আর খুব খুব গুরুত্বপূর্ণ, তিস্তা ব্যারেজ প্রকল্পে 11,000 কোটি টাকা স্যাংশন করা হলো। এই তিস্তা ব্যারেজ শুধুমাত্র এখন আর পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের যে জল সরবরাহ, জল বন্টন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, এখন কিন্তু এই তিস্তার গোটা প্রজেক্টটা গোটা উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশ কেন্দ্রিক এবং ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার দিক থেকেও একটা খুব স্ট্র্যাটেজিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সেক্ষেত্রেও এই যে তড়িঘড়ি 11,000 কোটি টাকা বন্টন করা হলো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং শুধু এটা পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট থেকে নয়, মনে করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকেও একটা বিশাল কোনো প্যাকেজ এক্ষেত্রে আসতে পারে। তো সব মিলিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে যে কটা প্রাপ্তির কথা উত্তরবঙ্গের জন্য বললাম, সেগুলো সংখ্যায় প্রায় 22টা। এবার চলে আসি আবার আমাদের আলোচনায়। আমরা এবার একটু বোঝার চেষ্টা করি যে কেন উত্তরবঙ্গের কাছে এই বাজেট চাঁদের পাহাড়। দেখুন, উত্তরবঙ্গ কিন্তু বরাবরই একটা ব্লক ভোট ব্যাংক হিসেবে ছিল সেই বাম জমানা থেকে, অর্থাৎ 34 বছরের বাম জমানা, তার দীর্ঘ সময়ে আমরা দেখেছি যে উত্তরবঙ্গ কিন্তু একেবারে বামেদের সঙ্গ ধরেছিল। খুব গড় বলতে যা বলা হয় ভোটের ভাষায়, সেই গড় ছিল বামেদের উত্তরবঙ্গ, একেবারে সুইপ করতো তারা। তারপর তৃণমূলের ক্ষেত্রে আমরা একটা অন্য রকম পরিবর্তন দেখেছিলাম। 2011-র পর 16 বা এবং তারপরের অংশগুলোতে তৃণমূল বহুবার উত্তরবঙ্গের মন পাওয়ার চেষ্টা করেছে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার ছুটে গেছেন পাহাড়ে। তারপর তৃণমূলের তরফ থেকে তো সিরিজ অফ মিটিং হয়েছে, কখনো গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে, কখনো বিমল গুরুংদের সঙ্গে, কখনো হয়তো বিনয় তামাংদের সঙ্গে, অনেক কিছু আমরা দেখেছি। চা বাগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গেছেন, পর্যটনের জন্য উত্তরবঙ্গে বারবার গেছেন, অনেক কিছু ঘোষণা করেছেন, কিন্তু সামহাউ আমরা দেখেছি যে উত্তরবঙ্গ থেকে তৃণমূল কখনো ওই ভোটের যে নিরঙ্কুশ ফসল ঘরে তোলা, সেই লাভ তৃণমূল কিন্তু কোনোদিনই সেভাবে পেরে ওঠেনি, অন্তত গত কয়েকটা নির্বাচনে। কেন, সেটা নিয়েও আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তারপর সেখান থেকে আমরা দেখলাম যে উত্তরবঙ্গের ভোটিং প্যারাডাইমটার একটা অদ্ভুত শিফট হলো, সেটা কিন্তু ক্রমশ বিজেপি কেন্দ্রিক হয়ে গেল। এবং নির্বাচন নির্বিশেষে, অর্থাৎ সেটা কেন্দ্রের নির্বাচন হোক, লোকসভা হোক কিংবা বিধানসভা হোক, উত্তরবঙ্গ কিন্তু গত কয়েকটা নির্বাচন ধরে একেবারে ব্লক হিসেবে পাথরের মতো, পাহাড়ের মতো দাঁড়িয়েছিল বিজেপির পেছনে। তারই কি একটা সুফল এবার তারা অবশেষে পেতে চলেছে। শঙ্কর ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের এই বিবৃতি দেওয়ার সময় তিনি কিন্তু খোঁচা দিয়েছেন, এবং সেই খোঁচাটা কতটা যুক্তিসঙ্গত সেটাও একটু ভাবা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় কী কী করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 2011 থেকে আমরা যদি
সরকারের পরবর্তী বছরগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখব ওই প্রথম 2-3 বছরের মধ্যেই বারবার রীতিমতো খবরের কাগজে প্রথম পাতার বিজ্ঞাপন দিয়ে এবং মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন অনুষ্ঠান থেকে দাবি করতেন, এবং তার পাশাপাশি এগিয়ে বাংলার বিজ্ঞাপন ছিল। বারবার তৃণমূলের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা কথা বলা হতো, জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে। কিন্তু সত্যি কি পাহাড় হাসছিল? পাহাড় কতটা হাসছিল সেটাকে আপনি কিভাবে পরিমাপ করবেন? চা বাগানে গিয়ে ঘিরে ঘিরে মহিলাদের সঙ্গে ওই তালে তালে নাচলেই কি পাহাড় হাসছে সেটা প্রমাণ হয়? মাথায় পালক লাগিয়ে কোনো আদিবাসী বা উপজাতিদের অনুকরণ করে যদি কেউ কিছু দেখানোর চেষ্টা করেন, তাহলেই কি পাহাড় হাসছিল সেই ব্র্যান্ডিংটা খুব সহজে তার মার্কেটিং হয়? পাহাড় হাসছে, এই যে এটা ইটসেলফ অনেকে মনে করেন যে একটা মার্কেটিং গিমিক ছিল, কিন্তু আদতে পুরনো রাজ্য সরকার তারা কিন্তু পাহাড় হাসছে যতবারই বলে ক্লেম করার চেষ্টা করুক না কেন, ভোট বাক্সে কিন্তু সম্পূর্ণ অন্য মেরুকরণের রাজনীতি বারবার উত্তরবঙ্গ দেখিয়ে দিয়েছে। সেটা রাজবংশী ভোটের ক্ষেত্রে হোক, সেটা পাহাড়ে বাকি অংশের সমতলের মানুষের সঙ্গে ভোটিং প্যাটার্নের একটা আলাদা বৈশিষ্ট্যর দিক থেকে হোক, যেভাবেই হোক না কেন, আপনি যেভাবেই দেখুন না কেন। আবার অনেকে হয়তো এটাও বলেন যে উত্তরবঙ্গের সমতলে চিরকাল একটা বাম ভোট ব্যাংক বা একটা বাম মানসিকতা থেকে গিয়েছিল, যে ভোট ব্যাংকটাই পরে কনভার্ট হয়েছিল বিজেপির দিকে। সব মিলিয়ে যেটাই হোক না কেন, তৃণমূল কিন্তু কখনোই এই ভোট ব্যাংকের বা পাহাড়ের নিরঙ্কুশ সমর্থন পায়নি, বা পেতে তারা ব্যর্থ হয়েছিল। কম সময় কিন্তু তারা পায়নি, 15 বছর বা 3টে টার্মের বিধানসভা, সেটা কিন্তু নয় করে খুব কম সময় নয়। এবার আমরা চলে আসি যে 2016, 21 এবং 2026 লাগাতার 3টে ইলেকশনে, অর্থাৎ 2011 পশ্চিমবঙ্গে পরিবর্তন, 2009 থেকে 11 তখন পরিবর্তনের বুদবুদটা এতটাই বড় বেলুনের চেহারা নিচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে এবং দক্ষিণবঙ্গ জুড়ে, তখন আমরা অদ্ভুতভাবে দেখেছিলাম যে অন্য কারুর সেইভাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসার জায়গাই ছিল না রাজ্য রাজনীতিতে। কিন্তু পরবর্তীকালে 2016 থেকে আমরা যে প্যাটার্নটা দেখলাম, 16 থেকে 21 এবং 21 থেকে 26, উত্তরবঙ্গ কিন্তু ওই যেটা বলে চাট্টান, একদম পাথরের মতো বিজেপির পক্ষে ছিল। বিজেপি শেষ পর্যন্ত বিধানসভায় ক্ষমতায় আসতে পারুক বা না পারুক, লোকসভায় তাদের প্রতিনিধিত্ব কতটা বাড়াতে পারুক বা না পারুক, উত্তরবঙ্গ কিন্তু দুহাত উপর করে পদ্মফুলে ভোট দিয়ে গেছে, এবং তার একটা প্রাপ্য, তার একটা প্রাপ্তি যোগ, সেটা বোধহয় বহুদিন ধরে তাদের জন্য ডিউ ছিল বলা যায়। তো এবারে বোধহয় তারও একটা প্রতিফলন আমরা এবারের রাজ্য বাজেটে দেখলাম। এবার বিজেপির এই জয়ের পর আগে একবার দেখা যাক যে বাজেটের বাইরে উত্তরবঙ্গের কী কী প্রাপ্তি হলো, কারণ এই প্রাপ্তিটার জন্য কারণ কী কী বা কতটা তারা ডিজার্ভ করে সেটা তো আপনাদের এতক্ষণ বলার চেষ্টাই করছিলাম। যদি শুধু আসনের নিরিখেও দেখেন, তাহলেও উত্তরবঙ্গে সব মিলিয়ে 54টা সিট, আর 4 মে যখন রেজাল্ট বেরিয়েছে তখন আমরা দেখেছি যে শুধু উত্তরবঙ্গ থেকে বিজেপি এবারে 40টা সিট জিতেছে, অর্থাৎ 54টার মধ্যে 40টা। কনভার্সন রেটটা ভাবার চেষ্টা করুন, এবং এর মধ্যে অনেক জায়গায় কিন্তু একদিক থেকে তফসিলিদের আসন ছিল, বেশ কিছু আসনে সেগুলো কিন্তু মুসলিম প্রধান আসন ছিল। সেই জনসংখ্যার প্রাধান্যটা থাকা সত্ত্বেও বিজেপি কিন্তু 40টা আসন পেয়েছিল, এবং পরবর্তীকালে অনেক সেফোলজিস্ট বলেছেন যে ওই ধারাটাকেই বিজেপি কিন্তু এবারে, যেটা আগের কোনোবার তারা পারেনি, এবার তারা ওই ছন্দটা, ওই রিদমটাই দক্ষিণবঙ্গের যে কনভার্সন সেটাতে তাদের অনেক বেশি কাজে লেগেছে। অর্থাৎ উত্তরবঙ্গের এই সমর্থনের ধারাবাহিকতা, সেটা কিন্তু দক্ষিণবঙ্গের ভোট প্যাটার্ন বা ভোটিং মানসিকতাতেও একটা প্রভাব বিস্তার করেছে। তাই জন্যই বিজেপির জয়ের ম্যাগনিটিউডটা এতটা বেড়ে গেছে। তো যাই হোক, বাজেটের বাইরে উত্তরবঙ্গের কী কী প্রাপ্তি হলো? শিলিগুড়ি করিডোরে এবার একটা আন্ডারগ্রাউন্ড রেল টানেল হচ্ছে, যেটা ভারতের সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে খুব 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 গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা জানি যে এই শিলিগুড়ি করিডোর পেরিয়েই একদিকে আপনাকে সিকিমে কানেক্ট হতে হবে, উল্টো দিকে আপনি যদি উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্ট, 7 সিস্টার্সের দিকে রওনা দেন, তাহলেও কিন্তু এই অংশটা হয়েই যেতে হয়। এবং এই অংশটার ওপর যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি তাকান, তাহলে ঠিক উত্তর দিকে রয়েছে সিকিম, তার উপরে চীনের অবশ্যই অবস্থান, বেসিক্যালি টিবেট, কিন্তু এখন তো পুরোটাই চীনের দখলে। আর যদি আপনি ডান দিকে তাকান ম্যাপে, তাহলে কিন্তু বাংলাদেশ।
আর বাঁদিকে নেপাল। সুতরাং বুঝতে পারছেন যে ওই যে জায়গাটা চিকেন নেকের আশেপাশের অংশটা, যেটা দৈর্ঘ্যে 60 কিলোমিটার আর চওড়ায় মাত্র 22 কিলোমিটার, যে জায়গাটা নিয়ে গত 3 বছর ধরে আমরা চাই বা না চাই দেশে এবং দেশের বাইরে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে প্রচুর কথা শুনেছি, তারপরই ইউনুস জমানার পর ভারতবর্ষ একেবারে সুপার অ্যাক্টিভ হাইপার অ্যাক্টিভ মোডে চলে এসছে চিকেন স্নেক নিয়ে। এবং সেক্ষেত্রে সরকারের দীর্ঘ প্রচুর ভাবনা জানিয়ে আমরা এই চ্যানেলে আগে বহুবার আলোচনা করেছি। এবার কিন্তু ওই জায়গাটাকে মাথায় রেখে শিলিগুড়ি করিডোরে ওই আন্ডারগ্রাউন্ড রেল টানেল হচ্ছে, অর্থাৎ যে কোনো এমার্জেন্সি পরিস্থিতি হোক, যুদ্ধকালীন পরিস্থিতি হোক, রেল যোগাযোগ এবং তার ফলে উত্তর পূর্ব ভারতে পৌঁছে যাওয়া, বা যদি কোনো শত্রু হানা হয়, এয়ার হানা হয়, তাহলেও যাতে এই পুরো পরিষেবাটা অক্ষুণ্ণ থাকে সেই রকম একটা ব্যবস্থার কথা কিন্তু দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে এবার সরকার এগোচ্ছে। তো এটাও ডেফিনেটলি উত্তরবঙ্গের জন্য একটা লাভ অবশ্যই। এর সঙ্গে আরও কী কী রয়েছে, এর সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি যে একটা একগুচ্ছ ন্যাশনাল হাইওয়ের প্রজেক্ট রয়েছে, যার ইতিমধ্যেই ফান্ডিং মঞ্জুর হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে। এই যে একগুচ্ছ ন্যাশনাল হাইওয়ে, যার মধ্যে কোনোটা হয়তো পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের এক্সিস্টিং হাইওয়ে সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে আরও উন্নত করা, কোনোটার ক্ষেত্রে হয়তো নর্থ ইস্টের যে প্যাসেজ সেই প্যাসেজটাকে আরও বেশি কানেক্ট করা, কোনোটা হয়তো উত্তরবঙ্গের সঙ্গে বিহারের যোগাযোগ বা বিহারের মাধ্যমে যে ফ্রেট করিডোর বাড়ানো হবে উত্তরপ্রদেশ পর্যন্ত তার সঙ্গে কানেক্টিং, এই সমস্ত প্রজেক্টগুলোকেও কিন্তু কেন্দ্র খুব খুব গুরুত্ব দিচ্ছে। এগুলোর সবকটার জন্য যে আর্থিক প্রভিশন সেগুলো হয়তো রাজ্য বাজেটের ওপর নির্ভরশীল নয়, কিন্তু কেন্দ্রের দিক থেকে এগুলোকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা আমরা এর আগে প্রধানমন্ত্রীর কথাতেও বহুবার শুনেছি। আর কি কি রয়েছে, অবশ্যই এর সঙ্গে রয়েছে বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর। এটা কিন্তু একটা ড্রিম প্রজেক্ট বলতে পারেন। আমরা জানি যে আগামী বছর 2027-এই আমরা ভারতবর্ষে প্রথম হয়তো বুলেট ট্রেন ছুটতে দেখব মুম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে। আমরা সেই নিয়েও যখন এই চ্যানেলে আলোচনা করেছিলাম, সেই পর্বটাতে আমি একটা আফসোস করেছিলাম যে ভারতবর্ষে দ্বিতীয়বার রেল চলেছিল যে রাজ্যে, অর্থাৎ এই আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে এবার অন্তত বুলেট ট্রেন বা এই জাতীয় কোনো কিছুই আলোচনায় পশ্চিমবঙ্গের নাম উচ্চারণই করা হচ্ছে না। সেটা অবশেষে ফাইনালি একটু অন্যরকম ছবি হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো। হয়তো বুলেট ট্রেনের পরবর্তী প্রকল্পটায় খুব গুরুত্ব দিয়ে শিলিগুড়ির সঙ্গে বেনারসকে কানেক্ট করার একটা ভাবনা চিন্তা চলছে, এবং অশ্বিনী বৈষ্ণবের ঘোষণার পর সেটা নিয়ে অবশ্যই আশাবাদী হওয়ার জায়গা রয়েছে। কারণ কেন্দ্রীয় রেল মন্ত্রকের এই যে বুলেট ট্রেন প্রজেক্ট, এর আওতায় কি কি পেতে পারে উত্তরবঙ্গ, শিলিগুড়ি কি কি পেতে পারে। 2 ঘন্টা 55 মিনিটে এক্ষেত্রে শিলিগুড়ি থেকে বেনারস পৌঁছানো যাবে ট্রেনে, বুলেট ট্রেনে, এবং দিল্লি পর্যন্ত ট্র্যাভেলটা, শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত ট্র্যাভেলটা, সেটার সময় কমে দাঁড়াবে মাত্র 6 ঘন্টায়। অর্থাৎ ভাবার চেষ্টা করুন, আজকে কলকাতা থেকে শিলিগুড়ি যে বন্দে ভারত চলে বা অন্যান্য যে দূরপাল্লার ট্রেনগুলো যেগুলো উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্টেশন থেকে, গৌহাটি থেকে বা অন্যান্য জায়গা থেকে, যেগুলো শিলিগুড়ি হয়ে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে আসে, ঢোকে এবং তারপর উত্তর ভারতের দিকে চলে যায় বা অন্য দিক দেশের অন্য প্রান্তে চলে যায়, সেই সব কটার ক্ষেত্রে একটা আমূল বিপ্লব ঘটে যাবে যদি এই হাই স্পিড রেল প্রজেক্ট শেষ পর্যন্ত তার সফল রূপায়ণ হয়। এবং এই প্রজেক্টটার সঙ্গেই খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে চিকেন নেকের মেগা এক্সপ্যানশন প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় কিন্তু রেল খুব খুব গুরুত্বপূর্ণ। একদিকে সেনাকে জমি দেওয়া হচ্ছে, বিএসএফের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, আর্মি নতুন বেস তৈরি করার জন্য, সেইগুলোর জন্য যে বিনিয়োগগুলো করা হচ্ছে সরকারের তরফ থেকে, সেগুলো তো আপনি বলবেন অবশ্যই সামরিক খাতে বিনিয়োগ, দেশের ডিফেন্সের জন্য, আন্তর্জাতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে চিন্তা করে সেই বিনিয়োগগুলো। কিন্তু এর ভেতরে একটা ইন্টারনাল সুবিধে বা দেশের সাধারণ মানুষের, বিশেষ করে উত্তরবঙ্গের সাধারণ মানুষের একটা লাভের জায়গাও রয়েছে। তাদের জন্য এটা একটা বিরাট বড় সুখবর, কারণ এবার রেল যোগাযোগ কিন্তু সিকিম পর্যন্ত, সিকিমের একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কাজ পুরোদমে শুরু হয়ে গেছে, এবং সেই কাজ কিন্তু এই মুহূর্তে প্রায় মধ্য গগনে বলা যায়। আরও কী কী রয়েছে, দার্জিলিংয়ে ইকো অ্যাডভান্টেজ ট্যুরিস্ট স্পট, সেটার কথা আমরা বলেছি। সেক্ষেত্রে দার্জিলিংকে কিন্তু একেবারে আন্তর্জাতিক মানের একটা ট্যুরিস্ট হাব তাতে কনভার্ট করার চিন্তাভাবনা রয়েছে। ঠিক যেভাবে আজকে আপনি
পকেটের রেস্তো খরচ করে ইউরোপ ট্যুর বেড়াতে যান বা সুইস অ্যালপস অস্ট্রিয়ায় ছুটে যান, আজকে সেই ধরনের একটা পোটেনশিয়াল কিন্তু কেন্দ্র এবং রাজ্য দুপক্ষেই পর্যটনের দিক থেকে মনে করা হচ্ছে যে সেই রকম একটা ম্যাগনিটিউডে দার্জিলিংয়ের পর্যটনকে কিন্তু মার্কেটিং করা সম্ভব। তার জন্যই এবার বোধহয় আমরা অনেক নতুন সারপ্রাইজ প্যাকেজ আমরা আগামী দিনে ঘোষণা হতে দেখব। অবশ্যই একটু অপেক্ষা করে থাকুন। আপনারা জানি যে ভারতবর্ষের এই যে ট্যুরিজমের প্যাকেজ, সেখানে বহুবার রিলিজিয়াস ট্যুরিজম বা ধর্মীয় পর্যটনের কথা ইদানিং বহু ক্ষেত্রে আলোচিত হয়। উত্তরবঙ্গের পর্যটন হয়তো তার থেকে সম্পূর্ণ আলাদা। লাদাখের পর্যটন, হিমাচলের পর্যটন, উত্তরাখণ্ডের পর্যটন নিয়ে আমরা প্রচুর আলোচনা করি। আমরা মধ্যপ্রদেশের পর্যটন, গুজরাটের পর্যটন নিয়েও প্রচুর আলোচনা করি। কিন্তু এবার ফাইনালি আবার পাহাড়ের রানী দার্জিলিং পর্যটনে তার সেই পুরনো সিংহাসনটা ফেরত পাওয়ার ক্লেম অন্তত করতে পারবে কি না, সেদিকে ডেফিনেটলি আমাদের তাকিয়ে থাকতে হবে। এছাড়াও অন্তত চাকরির দিক থেকেও, বা বলা যেতে পারে বহুদিন ধরে থমকে থাকা যে চাকরির দাবি, সেই চাকরির দাবির ক্ষেত্রেও বেশ কিছু সুখবর এসছে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে নতুন নিয়োগের 1000 নতুন নিয়োগ হবে। এটা আগামী অর্থবর্ষের আগেই হয়ে যাবে, অর্থাৎ সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা। এবং এক্ষেত্রে আমরা জানি যে পাহাড়ের ছেলেমেয়েদের প্রচুর আগ্রহ থাকে, তো সেক্ষেত্রে এটা তাদের জন্য একটা ইনস্ট্যান্ট, অন্তত 2026 থেকে 27-এর মধ্যেই সরকার আশা করা যায় এটার বাস্তবায়ন করতে পারবে। তো এই সব কিছু আজকে যেগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো কিন্তু উত্তরবঙ্গের জন্য একটা কমপ্লিট গেম চেঞ্জার হতে পারে। আগামী দিনে আমরা উত্তরবঙ্গের মানুষের মুখ থেকে অন্তত আর হয়তো সেই হাহুতাশটা শুনবো না যে বাজেট প্রত্যেকবারই আসে, পশ্চিমবাংলায় দল পাল্টায়, রাজনীতি পাল্টায়, প্রতীক পাল্টায়, কিন্তু উত্তরবঙ্গকে অনেক প্রতিশ্রুতির পরেও শেষ পর্যন্ত খালি হাতেই ফেরানো হয়। এবার কিন্তু বোধহয় সত্যি চাকাটা ঘুরছে। অন্তত বিজেপি তাদের প্রথম 47 দিনের মাথায় নেওয়া একেবারে জেট গতির যে বাজেট, সেই প্রথম বাজেটেই তাদের ইন্টেনশনটা খুব পরিষ্কার করে দিল যে তাদের কাছে কিন্তু বহু দিনের একেবারে লয়াল ভোট ব্যাংক হিসেবে চিরকাল একটা অন্য গুরুত্ব বোধহয় উত্তরবঙ্গ পাবে। কেমন লাগলো আজকের এই আলোচনা? যদি উত্তরবঙ্গ থেকে আপনি এই অনুষ্ঠান দেখে থাকেন, তাহলে এই আলোচনা আপনার কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন। এবং আপনি যদি রাষ্ট্রবাদী হন মন থেকে, খুব ভীষণভাবে, তাহলে আরও বেশি করে আমাদের এই ধরনের একটু ভিন্নধর্মী আলোচনাগুলোকে একটু সাপোর্ট করুন এই চ্যানেলটাকে। ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমরা রয়েছি। খবরের ডান দিক, একই নামে, একই সময়ে, একই দিন আমরা বিভিন্ন আলোচনা নিয়ে, এই ধরনের ভিন্নধর্মী অফ টপিক আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসি। আমাদের আলোচনা ভালো লাগলে ইউটিউবে আরও বেশি করে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমাদের পেজটা লাইক ফলো করতে ভুলবেন না। দেখা হবে আবার এই রকম কোনো আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি। আমি প্রদীপ্ত আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।